হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। কুধিমার নাতনি মন্ত্রজানা কাকিকে মারার জন্য ঝুমরি মঙ্গলসূত্র দিয়ে তন্ত্র করে। সেটা উল্টো পড়ে গিয়ে ভূমিকেই আহ্বান করে নেয়। লোকে অজান্তে ওকে বাঁচিয়ে ওকে বাড়ি নিয়ে আসে। ঘরে সর্পমঙ্গলের মধ্যে মঙ্গলসূত্র। মন্ত্রজানা কাকির পুতুলটাকে দেখে লোকে বুঝতে পারে এই সর্প আলপনা দেখলে মনে হচ্ছে তো ক্ষুদ্র পুজো করা হয়েছে। এ আবার মায়ের উপরে ক্ষুদ্র পুজো করেনি তো? এই আলপনাটা কিসের? কে বানিয়েছে? বিদঘটে ভাবে সাপের গলাতে মঙ্গলসূত্র কেন? এরকম না জানা ভান করে জিজ্ঞাসা করে। এটা সর্পবন্ধন রঙ্গলি। ওই মঙ্গলসূত্রটা ঝুমরি মঙ্গলসূত্র। একটা বুড়ি মহিলাকে তন্ত্র করার জন্য মারা হয়েছিল, কিন্তু তন্ত্রটা উল্টো পড়ে গিয়ে আমাকে আহ্বান করলো। বদমাস স্ত্রী? কে সেই বদমাস স্ত্রী? আছে কেউ? মন্ত্রজানা কাকি বলে বুড়ি মহিলা। আমার মা মন্ত্র কাকি বদমাস বউ। এই জিনিসটা কাকির প্রিয়জনরা যদি শুনে ফেলে না, তোমার মাথা ফাটিয়ে দিয়ে কোমর ভেঙে দেবে, বুঝলে? মন্ত্র কাকির উপরে তোমার এত রাগ কেন বলো? ওটা একটা বিরাট বড় গল্প, সময় আসলে আমি ঠিকই জানাবো। আমার মাকে মারতে চায়, আমাকে এর উপরে নজর রাখতে হবে। কিন্তু দেখতে তো ভালোই মনে হচ্ছে, এর উপরে নজর রাখতে হবে। আমার মাকে কেন মারতে চায় কারণটা জানতে হবে। ও ওখান থেকে চলে যায় আর নাটা ভূতকে ডেকে আনে। ওকে বলে দেয় ভূমির উপরে নজর রাখার জন্য। এই ছাম্মাক ছাল্লা আমাদের কাকিকে মারতে চায়, এর এত চর্বি হয়েছে। এরকম গালাগালি করে অদৃশ্য রূপে থেকে ভূমির বাড়ির সামনের গাছের উপরে বসে থেকে ভূমির উপরে নজর রাখছে। লোকে মহুয়ায় গিয়ে মন্ত্রজানা কাকিকে বিস্তারিতভাবে সব জানায়। তাহলে আমার উপরে প্রতিশোধ নেওয়ার মেয়েটার কাছে নাটাকে রেখে এসেছো টোক রাখার জন্য? এমন ছিল এখান থেকে অনেক অনেক দূর। এই সুন্দর গ্রামের নাম রাজনপুর। রাজনপুরের সীমানা পেরিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে যেতে একটা প্রসিদ্ধ মন্দির আসে। অনেক লোকেরা মন্দিরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যায়। ওই জঙ্গলের রাস্তায় একটা মণ্ডপে বীরজি নামের এক সন্ন্যাসী থাকে। সবসময় চোখ বন্ধ করে জাপ করতে থাকা এই সাধুর দর্শনের করার জন্য কিছু পথচারীরা যেত। কেউ কেউ খাবার জন্য ফল আর দুধ দিয়ে আসত। কেউ কেউকে তোতা সাধু বলে চিহ্নিত করেছে। কারোর কোনো সমস্যা হলে পর সাধু থেকে জিজ্ঞাসা করত, স্বামী, আমার মেয়ের এই মাসে বিয়ে হওয়ার আশীর্বাদ দিন। যখন ওরা প্রশ্ন করত, বীরজি নিজের চোখ খুলে তোতা পাখির দিকে তাকাতো। তথাস্ত, নিশ্চয়ই হবে, হওয়ার পরে আমার দক্ষিণা ভুলবে না। যেমন বীরজি বলেছিল, বিয়ে সেই মাসেই হলো। ওরা উপহার হুন্ডিতে দক্ষিণার রূপে এক সোনার সিক্কা দিল। তখন থেকে তোতা সাধুর উপরে সবার খুব ভরসা হতে শুরু করলো। তোতা কোনো প্রশ্নের জবাব দিত না। আমার ছেলের অসুস্থতা কম হবে, ও কি বেঁচে যাবে স্বামী? তোতা পাখি এই প্রশ্নের উত্তর দিল না। বীরজি চোখ বন্ধ করে নিল। যদি তোতা পাখি মুখ না খুলছে, বীরজিও নিজের মুখ খুলতো না। এমন ভাবে দিন পেরিয়ে যাচ্ছিল। কেউ জানতো না ওই তোতা সাধু কোথা থেকে এসেছে আর ওই মণ্ডপে থাকতে শুরু করেছে, আর তোতা পাখি কোথা থেকে পেয়েছে। এভাবে কথা ছড়াতে ছড়াতে তোতা সাধুর ব্যাপারে গ্রামের জমিদার জানতে পারে। নিজের সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য দিবান মহাশয়ের সঙ্গে গিয়ে, আমার ছেলে মরণ। তথাস্ত, আমার ছেলে মরার অবস্থায় আছে। আমার বউ মরণ। তথাস্ত, আমার ছেলে আর স্ত্রী মরণ অবস্থায় আছে। ওদের কিছু হলে আমিও মারা যাব। তথাস্ত। জমিদার মশাই, একটু থামুন। আপনি কি এই তোতার বিষয় জানেন না? এ যা বলে সেইটা নিশ্চয় হয়। হ্যাঁ, আমার ছেলে মরণ অবস্থায় আছে, আমার স্ত্রী মরণ অবস্থায় আছে। ওদের কিছু হলে আমিও মারা যাব। ওদের 100 বছর বেঁচে থাকার আশীর্বাদ দিন। তোতা পাখির মুখ থেকে কোনো জবাব বেরোলো না। চুপচাপ এদিক ওদিক তাকালো, কিছু বলল না। দয়া করে বলো, তথাস্তু বলো। আমি তোমাকে বাদাম দেব, আমি তোমাকে পেয়ারা দেব। বন্ধ করো এসব। ও তথাস্তু বললে হয়ে যাবে নাকি? মিথ্যে বলবে না। হবে,
নিশ্চয়ই হবে। ঠিক আছে, দেখা যাবে। যদি জমিদার মারা যায় তোমার দাঁত ভেঙে হাড় গোড় এক করে দেবো। তথাস্তু। তোতা পাখি বলাতে বীরজি রেগে তাকায়। যখন জমিদারের বাড়ি যায় তখন দেখে অসুস্থ বউ আর ছেলে দুজনেই মারা গেছে। এমন মনে হচ্ছে যেন কোনো জাদু হয়ে গেছে। 1 ঘন্টা আগে দুজনের একসঙ্গে মৃত্যু হয়ে যায়। এটা শুনে জমিদারের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় আর ও ওখানেই পড়ে যায়। বৈদ্য জমিদারের নাড়ি দেখে জমিদার মশাই মৃত্যু হয়ে গেছে। এইটা শুনে দিওয়ান মশাই রেগে মেগে বীরজির কাছে যায়। 4টে লাথি মেরে থুতনির উপরে মারে। তখন দাঁত বেরিয়ে নিচে পড়ে যায়। সাধু কোনো দিকে না তাকিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এত বছর ধরে দিয়ে থাকা হুন্ডিতে উপহারগুলো নিয়ে গিয়ে তোতা পাখিকে খাঁচা থেকে বারে বার করে দেয়। তথাস্তু তোতা আকাশে উড়ে চলে যায়। এমন ঘটনা ঘটেছিল রাজনপুর থেকে অনেক দূরে। হিরণপুর কশ্যপের জমিদারের 3 ছেলে আর 1 মেয়ে ছিল, ভানু, গোপাল আর হারিশ। ওরা বোন দেওজাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত। দেওজা খুব সুন্দর ছিল, বিশ্ব সুন্দরী। আশেপাশের অনেক জমিদাররা দেওজার সাথে বিয়ে করার জন্য অনেক আশা করে অপেক্ষা করছিল, কিন্তু ভাইরা বোনের সঙ্গে যে বিয়ে করবে, বড় ভাই ভানু বলতো বোনের বর খুব সাহসী হওয়া উচিত, গোপাল ভাই বলতো খুব মেধাবী হওয়া উচিত, হারিশ ভাই বলতো প্রচন্ড বড় লোক হওয়া উচিত। 3 ভাই গ্রামে গ্রামে ঘুরছিল এমন পাত্রর খোঁজ করার জন্য, কিন্তু ওরা এটা জানতো না যে ওদের চাকরদের মধ্যে এক বুড়ি মহিলা ছিল, যে ওদের মহলে রাঁধুনের কাজ করতে করতে মৌকার তালাশে ছিল। ও ছিল সত্রিকা। 16 বছর আগে অতুল সিদ্ধি প্রাপ্ত করার জন্য আতল্য গিয়ে থাকা অসরেন্দ্র ঠাকুমা বিদুষা মান্ত্রিকের বউ। একদিন ভানু যে পাশের গ্রামে কাজ করতে গিয়ে ফেরত আসছিল, ওর দেখা বিজয় নামের এক মহাবীরের সাথে হয়। ও বোনের বিয়ে বিজয়ের সাথে করার ঠিক করলো। আমি কথা দিচ্ছি তুমি আমার জামাই বাবু হবে। নিজের বাবা মাকে নিয়ে আগের মাসে আমাদের বাড়িতে এসো। আমার কাছে কোনো সম্পত্তি জমি নেই, আমার বাবা মাও নেই, আমি অনাথ। যা কিছু আছে সেইটা শুধু সাহসের হৃদয়। কিন্তু তুমি নিজের বোনের বিয়ে আমার সঙ্গে দিতে চাও, তোমার মন খুব বড়। আমি তোমার বোনকে বিয়ে করি কিংবা না করি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন আমি দেবযা সুরক্ষা করব। আমি মরতেও প্রস্তুত। এতটুকু বলে গ্রামে চলে গেল। এমন ছিল, দ্বিতীয় ভাই গোপাল একটা প্রতিভাশালী ছেলের সঙ্গে দেখা করে। এমন কিছু ছিল না যেটা ও জানতো না। ও অনেক সব মহান বিদ্যা করেছে। ওর নাম ছিল মোহন। মোহনকে প্রতিজ্ঞা করলো যে ওর বোনের বিয়ে তার সঙ্গে দেবে। ওর মা বাবাকে মহলে নিয়ে আসার কথা বলল। তৃতীয় ভাই হারিশ যখন ও রাজধানী গেল, ওর দেখা রাজেশ নামের এক জমিদারের সাথে হলো। ওদের তুলনায় ও 10 গুণ বেশি ধনী ছিল। একমাত্র ছেলে ছিল, খুব ভালো ছিল। তাই হারিশ রাজেশকে প্রতিজ্ঞা করে ফেলল। আপনার মতন ভালো মানুষের সঙ্গে আমার বোনের বিয়ে হলে আমার বোন তো সুখী থাকবে। কথা দিচ্ছি আপনি আমার হবু জামাই বাবু হবেন। এইভাবে 3 ভাই একে অপরের প্রতিজ্ঞা না জেনে একমাত্র বোনের বিয়ে 3 জনের সাথে দেওয়ার প্রতিজ্ঞা করে নেয়। সেদিন অমাবস্যা ছিল। হিরণ্যপুরে ঘোর অন্ধকার, গ্রাম পুরো নিস্তব্ধ। সুযোগ পেয়ে সাত্রিকা দেওজার খাবারে নেশার পদার্থ মিলিয়ে খাইয়ে দেয়। বেচারা দেওজা এসব জানতো না, অজ্ঞান হয়ে পড়েছিল। সবার থেকে লুকিয়ে দেওজাকে একটা কাপড়ের গুটলি বানিয়ে কাঁধের উপরে রেখে বাড়ির জন্য বেরিয়ে পড়ল। আরে ওই বুড়ি, ওই থলিতে কি? ময়লা কাপড়, মালকিন কালকে ধুয়ে আনতে বলেছে। ঠিক আছে, যাও। দেওজাকে মাথার উপরে নিয়ে বাড়ি গিয়ে কুয়োর পাশে পোটলাটা রেখে দিয়ে বম বম বিদুষা, বম বম বিদুষা, রাখা রাখ রাখ জাগো। যখন মন্ত্রপাঠ করা হলো, হাড্ডির তৈরি 4টে পাধারী কাঠ বেরোলো। তার উপরে দেবজাকে শুয়ে দিয়ে নিজে তার উপরে বসে মন্ত্রপাঠ করার সাথে সাথে বম বম বিদুষা, বম বম বিদুষা, রাখা রাখ রাখ উড়ে যা। হাওয়ায় উড়ে ঘন জঙ্গলের মাঝখান থেকে গিয়ে নাগ লঙ্কা পার করে আগুনের সমুদ্রের মধ্যে থেকে গিয়ে একটা দ্বীপের উপরে পৌঁছায়। সেটা অসুরেন্দ্র দ্বীপ। ওখানে পুরো গ্রামে খোঁজ করছে যে দেওজা নিখোঁজ, কিন্তু কিছু লাভ হলো না।
দেওযাকে খোঁজার জন্য ঘোষণাও করা হলো। আহো, দেবযাকে যে খুঁজে বের করবে তাকে 100 একর জমি আর 1 লাখ সোনার মুদ্রা দেওয়া হবে। অনেক যুবকরা চেষ্টা করলো, কিন্তু তাদের মধ্যে কেউ দেওযাকে খুঁজে পেল না। নেশার ওষুধের কারণে দেওযা সারাটা দিন অজ্ঞান ছিল। পরের দিন যখন উঠে দেখে গুহায় ও একলা ছিল। ভয় পেতে পেতে গুহার বাইরে পা রাখার জন্য একটা একটা করে পা রাখছিল। মাটির রেখাটা পার করার চেষ্টা করলো। তুই ওই রেখাটা পার করতে পারবি না রে মেয়ে। তুমি সাত্রিকা না? তুমি আমাকে কোথায় এনেছো? তুমি কে? তুমি আমাকে কেন বন্দি বানালে? তোমার মতন সুন্দরী স্বাতি নক্ষত্র, স্বাতি লগ্নে জন্মে থাকা মেয়ে, তোমাকে আমার বড় অসুরেন্দ্রের সাথে বিয়ে দিয়ে ওর মোকাবেলা করার কেউ থাকবে না। তাই এত বছর ধরে তোমার বাড়িতে চাকরের কাজ করে নাটক করছিলাম। আমার নাতির অতুল সিদ্ধি প্রাপ্ত করার জন্য আরো 3টা বছর লাগবে। ততক্ষণ তোমাকে আমার হীরার সাথে থাকতে হবে। যতক্ষণ আমি জীবিত আছি তুমি আমার টানা এই সুরক্ষা রেখার থেকে আগে যেতে পারবে না। যদি রেখাটা পার করে যাও তোমার গ্রাম যাওয়ার জন্য নাগলঙ্কা, অগ্নি সমুদ্র, পিশাচ টিলা পার করা অসম্ভব হবে। অসহায় হয়ে গিয়ে ওই গুহায় বন্দী হয়ে গেল। অনেক কাঁদলো, কিন্তু সাত্রিকার মন নরম হলো না। বেচারা দেওযা কোনায় বসে কাঁদতে শুরু করলো। ওদিকে 3 ভাই বোনের খোঁজ করে যাচ্ছিল। দেখতে দেখতে অনেকটা মাস কেটে গেল। বিজয়, মোহন আর রাজেশ চিন্তিত ছিল, আর দেওযা উধাও ছিল। গ্রামের কিছু লোকেরা কথা ছড়ালো যে দেওযা পাশে কোনো গ্রামের ছেলের সাথে পালিয়ে গেছে। অন্য কোনো লোকেরা এই কথাও ছড়ালো যে দেওযা চাকরের সাথে প্রেম করেছে, তাই জমিদার বাবু দেওযার হত্যা করে দিয়েছে আর ওর নিখোঁজ হওয়ার নাটক করছে। এভাবে লোকেরা নানা কথা বলে বেড়াচ্ছে। 3 জন ভাই অপমান হয়ে দুঃখিত ছিল। প্রথমে দেবযাকে খুঁজতে হবে। যেই রাত্রে সে নিখোঁজ হয় সেই রাত্রে প্রহরী কে ছিল? ওরা সে রাতে যে চৌকিদারি করছিল তাকে ডেকে কথা বলে। চাকরানী সাত্রিকার বাড়িতে গিয়ে যখন ওরা দেখে কুয়োর কাছে কাদায় পায়ের ছাপ, একটা সোনার নুপুর, অস্থি পাঁজরের পায়ের ছাপ, মোহন নিজের বুদ্ধিতে আন্দাজ লাগিয়ে ফেললো। একটা মানুষ পেছন থেকে আসলো, থলি বের করে তার মধ্যে থেকে কাউকে বের করে 4টে পায়ের কঙ্কালের ছাপ, আর বাইরে যাওয়ার কোনো চিহ্ন নেই। এই নুপুর কার হতে পারে? ময়ূরের চিহ্ন আছে, এটা তো আমার বোনের নুপুর। ওরা কুয়োর মধ্যে খোঁজে, ওখানে কিছু ছিল না। নিশ্চিতভাবে দেবযাকে আকাশে উড়ে থাকা জিনিসে করে নিয়ে যাওয়া হয়েছে। আকাশে উড়ে থাকা মানে কোতমা গ্রামের জমিদারের জামাইয়ের কাছে একটা উড়ন্ত ঘোড়া আছে। আমি জানি এটা ওদের কাজ হতে পারে। আর দেরি না করে কোতমা গ্রামে গিয়ে যখন দেখে এটা আমার নয়, এর মালিক তো সিক্কি ডাবু। আমি ওনার থেকে এটা কিনেছি। এর পাখা কুমিরের আঘাতে তো ভেঙে গেছিল, আরো একটা উড়ন্ত ঘোড়া আছে ওর কাছে। ওর ঠিকানা যখন জানতে পারলো 3 জনে ওখানে গেল। ঘোড়াটাকে যখন পরীক্ষা করলো দেখলো ওর পা ঘোড়ার খুরের সমান। দেবযাকে একলা উঠিয়ে নিয়ে যায়নি, ওর পা তো কঙ্কালের মতন হওয়া উচিত। তো কি করব? এই ঘোড়ায় বসে নির্জন স্থানে গিয়ে, যেখানে মানুষরা থাকে না, গিয়ে খুঁজতে হবে। আমি যাব, সিক্কি দাদু আমাকে এটা দিয়ে দাও। আমি তোমাকে বিনামূল্যে কেন দেব? 1 লাখ মুদ্রা দাও আগে। আমি দেব। 1 লক্ষ মুদ্রা দেওয়ার পরে 3 জনে ঘোড়ার সওয়ারিটা কিভাবে করতে হবে ভালো করে শিখে ফেরত এসে যা কিছু হয়েছিল 3 ভাইকে জানায়। মোহন, তুমি কি যাচ্ছ দেবযাকে খুঁজতে? বাপরে, আমার ভয় লাগে। ওর আশব্দে আমি এখানেই থাকবো। সেই উড়ন্ত ঘোড়াতে আমি চড়তে পারবো না বাবা। তো রাজেশ, তুমি যাচ্ছ নাকি দেবযাকে খুঁজতে? আরে না না, আমি পারবো না। অত উঁচুর থেকে দেখলে আমার মাথা ঘোরায়, কিন্তু আমি তো সেই ঘোড়াটাকে কিনেছি তো। আরে বাবা, আমি যাচ্ছি, আমাকে বলো সেই ঘোড়া কাজ কি করে করে। না, আমি যাব। এমন বলে ওরা ঘোড়ার উপরে বসে দেওযার খোঁজে বেরিয়ে পড়ল। ওখানে অসুরেন্দ্র দ্বীপে একলা থাকতে অসমর্থ দেওযা কাঁদছিল। তখনই পাহাড়ের তলার থেকে ভোজন নিয়ে আসা সত্রিকা রেগে মেগে জিজ্ঞেস করলো কেন কাঁদছে। আমি একলা থাকতে পারবো না,
আমার সাথে একটা বন্ধু দাও, ভালো হবে। হাঁটা লোক এখানে আসতে পারবে না, এখানে পৌঁছানোর জন্য উড়তে জানতে হবে। যদি তুমি চাও আমি একটা ওড়া তোতা পাখি দেব, ওকে দেখো। এমন বলে গুহার বাইরে গিয়ে জাল বিছিয়ে ভেতরে এসে যায়। তুমি তো মন্ত্রতন্ত্র জানো, একটা সুন্দর বলতে পারা তোতার সৃষ্টি করো। আমি কোনো তান্ত্রিকা নই, আমার স্বামী বিদুষা এক মহান তান্ত্রিক ছিল, আমি তার থেকে কিছু শিক্ষা প্রাপ্ত করেছি, ব্যাস। সকাল হওয়া পর্যন্ত সাত্রিকার বেছানো জালের মধ্যে একটা তোতা পাখি ফেসে যায়। ওকে নিয়ে গিয়ে একটা খাঁচায় ভরে দেবজাকে দিয়ে দেয়। বেচারা দেবজা, যার কোনো সাথী ছিল না, একলা ছিল, তোতা পাখিটাকে খুব ভাল লাগলো। ওকে ও অনেক কথা বলতো। যদি বুড়ি সাত্রিকা মরে যেত ভালো হতো, ওই রক্ষার রেখাটা নিভে যেত, আমি বেঁচে যেতাম। বিজয় যে দেবজাকে পাহাড়ে আর জঙ্গলের উপরে খুঁজছিল, ও দেবজার কোনো খোঁজ পেল না। ওইদিকে দেবজা তোতার নামটা লিলি রাখলো। ও সব সময় তোতা পাখিটাকে বলতো, এই বুড়ি সাত্রিকা যদি মরে যায় ভালো হবে। এমন ভাবে ও বারবার বলতো। তোতা পাখি এই শব্দটা বারবার বলতে শুরু করলো, এই বুড়ি সাত্রিকা মরে যেত তো ভালো হতো। ও জানতে পারলে দুজনকেই পেটাবে। কিছুদিন পরে তন্ত্রশাস্ত্রতে ব্যবহার হয়ে থাকা কাপড় দিয়ে মায়াবী দর্পণে দেখলে খুঁজে পাওয়া যাবে। এটা এত দেরিতে বলছো? হ্যাঁ, আমার এই মনে পড়লো। ভানু একলা দেবজা যে কাপড়গুলো পরতো সেটা নিয়ে তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ল। যখন যাচ্ছিল মন্ত্রজনা কাকির ব্যাপারে জেনে ওখানে গিয়ে যা কিছু হয়েছিল সব জানায়। কাকি, আপনাকে ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আমার বোনকে খুঁজে বের করুন। মন্ত্রজনা কাকি দেবজা যে কাপড়গুলো পরতো সেগুলো রঙ্গোলির ভিতরে রেখে গাবরা জামান জু মন্ত্র পড়ে মায়াবী দর্পণে যখন দেখে দেবজা অন্ধকার গুহায় বসে কাঁদছিল। সুনাক সাওয়ারি প্রেতকে ওই স্থানটাকে খোঁজার জন্য পাঠায়। ও নিষিদ্ধ জঙ্গলের সমুদ্র তটের তলায় গেল আর ফেরত এসে গেল। তোমার বোন যেখানে আছে ওখানে কোনো মানুষে যেতে পারবে না, সমুদ্র পার করে যেতে হবে। আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব, তুমি তোমার গ্রামে ফিরে যাও। এইভাবে লোকিকে ডেকে যা কিছু হয়েছিল সবকিছু জানিয়ে ওকে পাঠিয়ে লোকি উড়ে গিয়ে দেবজাকে বাঁচানোর জন্য চলে যায়। ওখানে আবার দেবজা কাঁদছিল। তখনই সত্রিকা খাবার নিয়ে আসে। আমার মতন কি আমার তোতা পাখিও একলা থাকবে? বেচারি, এও একটা সাথীর খোঁজ করছে, নিয়ে এসো না, নাহলে আমি খাবার দাবার না খেয়ে খিদেতে মরে যাব। নতুন বউয়ের মতন ফরমাইশ করছে। ঠিক আছে, আনছি। এমন বলে পাখির জন্য জাল বিছিয়ে চলে যায়। যেন এই বুড়ি সাত্রিকা মরে যায়, যেন এই বুড়ি সাত্রিকা মরে যায়, যেন এই বুড়ি সাত্রিকা মরে যায়। ও শুনে ফেললে তোমাকে মেরে ফেলবে। পরের দিন আরো একটা তোতা সাত্রিকার জালে ফেসে গেল। এটাকেও খাঁচায় বন্ধ করে ওকে দিয়ে দেয়। যখন দুপুর হলো, সবসময়ের মতো পাখির জন্য পেয়ারা আর দেবজার জন্য খাবার নিয়ে আসে। যখন সাত্রিকা ফেরত যাচ্ছিল, সাত্রিকাকে দেখেই লিলি তোতা পাখি যেন ওই বুড়ি সাত্রিকা মারা যায়। তথাস্তু। যেই ও তথাস্তু বলল, সাত্রিকার হৃদয় খুব জোরে ধড়ফড় করে উঠল। ওখানেই ও ধরাশায়ী হয়ে মরে যায়। যখন বাড়ি যেতে শুরু করলো, দেখলো যে গুহার দরজার কাছে আরো একটা রক্ষা ঘেরা আছে। ওটা পার না করার কারণে ও ওখানেই থেকে গেল। খাবার জন্য কিছুই ছিল না। তখন সাত্রিকা যে ফলগুলো এনেছিল এক এক করে পাখিটাকে দিচ্ছিল। হাড়ির থেকে একটু একটু করে জল খেয়ে দিন পেরোচ্ছিল। একদিন হঠাৎ, যদি আমাদেরকে এখান থেকে কেউ বাঁচাতে আসতো। তথাস্তু। এমন ছিল, বিজয় দেবজার খোঁজ করছিল। ও থকে গেছিল আর জঙ্গলে এক জায়গায় বসে আরাম করছিল। ওই গাছের ডালে কিছু চকচক করা জিনিস দেখতে পায়। ওই গাছের ডালে একটা চকচক করা জিনিস দেখে। ওই গাছের উপরে চড়ে যায় আর ওটাকে বার করে। তার মানে যদি এইখানে খুঁজি দেবজাকে নিশ্চয় খুঁজে পাবো। এমন ভেবে নিজের ঘোড়ার উপরে চড়তে যাচ্ছিল, অন্যদিক থেকে ভূমি এসে যায়।
এত নিস্তব্ধ জঙ্গলে তুমি একলা কি করছো? ওই কাঠের ঘোড়াটা কিসের? ভূমিকে ও কে, কোথা থেকে এসেছে সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেখতে তো আপনি সাধারণ স্ত্রীর মতন নয়, আমাকে সাহায্য করুন। বিজয়ের কাছ থেকে দেবযার নুপুরটা নিয়ে গিয়ে, পাতাল গ্রন্থ, এই নুপুরটা যা কারোর, ওই মেয়েটা কোথায়? রাস্তা দেখাও। এই নূপুরটা হলো দেবজা নামের একটা মেয়ের, যাকে সাত্রিকা নামের একটা বুড়ি নিয়ে গিয়ে অসুরেন্দ্র দ্বীপে রেখেছে। চলো রাস্তা দেখাচ্ছি। পাতাল গ্রন্থ যে রাস্তাটা দেখায়, ওরা ঘোড়ার উপরে বসে দুজনে উড়তে উড়তে যাচ্ছে। নাগলঙ্কা পার করার সময় বিষাক্ত সাপ আসে আর পায়ের চারিদিকে জড়িয়ে নেয়। ওরা সাপের ঘাঁটিতে পড়ে যায়। এরই মধ্যে লোকি হঠাৎ করে এসে যায়। পেছন থেকে অদৃশ্য রূপে নাটাভূত এসে যায়, সাপের চুম্বল থেকে ওদেরকে বাঁচিয়ে নেয়। লোকে ভূমিকে নিয়ে উড়ে যাচ্ছে। বিজয় পেছনে কাঠের ঘোড়ার উপরে বসে উঠতে উঠতে আসছে। ওর পাশে অদৃশ্য রূপে নাটাভূত উঠে আসছে। তুমি এখানে কি করছো নাটা? তুমি তো আমাকে ভূমিতে নজর রাখতে বলেছিলে। কার সাথে কথা বলছো? হ্যাঁ, তুমি ওকে দেখতে আর শুনতে পাবে না। লোকি আর ভূমি একই লোককে খুঁজছে এটা জেনে আমার সোনক সাওয়ারি প্রেত খুঁজে পেল না। তুমি কি জানো দেবজা কোথায় আছে? আমার পাতাল গ্রন্থ সবকিছু জানে। ও দেখাবে দেবজা কোথায় আছে। পাতাল গ্রন্থের দেখানো রাস্তায় যাচ্ছে। অগ্নি সমুদ্রে পৌঁছে ভয়ানক রাক্ষসী শকুনগুলো ওদের উপরে আক্রমণ করে দেয়। মুশকিল করে ওদের থেকে বেঁচে ওরা গুহা অব্দি পৌঁছায়। ভূমির সাথে বিজয়, লোকি আর নাটাভূ। শেষে ওরা অসুরেন্দ্র দ্বীপে পৌঁছায় আর গুহায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো অদৃশ্য ঘেরা ওদেরকে থামাচ্ছিল। মন্ত্র পড়ে ভেতরে যাবার চেষ্টা করে, কিন্তু ওই শক্তির আগে টিকতে পারছিল না আর পড়ে গেল। গা গৌ গোরকা গাব্রকা বা বো বোরকা বীরকা কারকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণ কারকা। ভূমির পাতাল মন্ত্র ওই ঘেরার উপরে কাজ করলো না। মনে হচ্ছে এটা একটা শক্তিশালী রক্ষা ঘেরা ভূমি। দাঁড়াও, আমি পাতাল গ্রন্থকে এর ব্যাপারে জিজ্ঞাসা করি। পাতাল গ্রন্থ, এই ঘেরাটা কিসের? এটাকে ভেদ করার জায়গা নেই। এই রক্ষা কবচটা বিদুষার মন্ত্র দিয়ে বানানো হয়েছিল। এর ভেতরে কেউ যেতে পারবে না। এটাকে সরানোর জন্য কোনো মানুষ যদি নিজের ইচ্ছাতে বলি দেয়, না হলে যেটা বানিয়েছে তার মুখ দিয়ে মন্ত্র বলিয়ে এটাকে সরাতে হবে। এটা জেনে ভূমি দুঃখী হয়ে গেল। অন্য কোনো রাস্তা নেই? না, এই চক্রটা বানিয়ে থাকা সাত্রিকার মোড়ে 1 সপ্তাহ হয়ে গেছে। না খেতে পেয়ে দেবজা ভেতরে মরণ অবস্থায় আছে। পাতাল গ্রন্থ যা কিছু বলেছিল লোকিকে আর বিজয়কে জানায়। সে মরণ অবস্থায় আছে আমি কোনোদিন দেখিনি, কিন্তু সেদিনকে মনস্থ করে নিয়েছিলাম যেদিনকে তার ভাই আমাকে দিব্যি দিয়েছিল বিয়ের, আমি প্রাণের বলি দেব। এটা বলে যেই ও দুটো হাত চকচক করা ঘেরার উপরে রাখলো, ঘেরাটা উধাও হয়ে গেল। বিজয়ের মাথা কেটে দূরে পড়ে গেল। বিজয়ের বলিদান দেখে ভূমি আর লোকির চোখ থেকে অশ্রু বেরিয়ে গেল। ভেতরে গিয়ে যখন দেখে দেওজার কাছে শত্রিকার পৌঁছে যাওয়া লাশ, লোকি দেওজাকে খাওয়ার জন্য ফল এনে দেয়। কিছুক্ষণ পরে দেওজা একটু শক্তি পায়।
ভূমি যা কিছু ঘটেছিল সব জানায়। যাকে তুমি কখনো দেখোনি ওই বিজয় তোমার জন্য বলিদান দিয়েছে। দেবজা বিজয়ের কাটা শরীর দেখে কাঁদছিল। ও ভগবান, তুমি আমার জন্য এত ত্যাগ করেছো। আমি তো এটাও জানি না যে তুমি কে। বিজয়, তুমি যদি জীবিত হয়ে যাও তাহলে আমি তোমার সাথে আমার জীবন যাপন করব। তথাস্তু। তথাস্তু তোতা যখন তথাস্তু বলল, বিজয়ের মাথাটা শরীরের সাথে জুড়ে গেল, আরো উঠে দাঁড়ালো। এটা দেখে সবার চেহারা আশ্চর্য রূপে চকচক করলো। বিজয় জীবিত হয়ে গেল। দেবজা, তুমি খুব ভাগ্যশালী। ওরা খাঁচার দরজাটা খুলে দিয়ে পাখিগুলোকে মুক্ত করে দিল। পাখিগুলো হাওয়ায় ফুর করে উড়ে গেল। বিজয় দেবজাকে ওড়াওয়ালা ঘোড়ার উপরে নিয়ে গিয়ে হিরণ্যপুরের দিকে উড়ে গেল। লোকি, ভূমি আর নাটাভূত পেছন পেছন যাচ্ছে। মন্ত্রজানা কাকিও হিরণ্যপুরে পৌঁছায়। যখন ওরা হিরণ্যপুরে নামে তখন মোহন আর রাজেশ ঝগড়া শুরু করে দেয় যে দেবজার বিয়ে ওদের সাথে করা হোক। আমার বুদ্ধিমত্তার জন্যই আমরা দেবজাকে বাঁচাতে পারলাম, তাই আমার সঙ্গে বিয়ে করাটাই ন্যায় হবে। আমি টাকা দিয়ে উড়ন্ত ঘোড়া না কিনলে দেবজাকে আমরা বাঁচাতেই পারতাম না, তাই আমার সঙ্গে বিয়েটাই ন্যায় হবে। জীবনে কঠোর পরিশ্রম করে যে কেউ টাকা রোজগার করতে পারে। বুদ্ধিমত্তার সাথে সাথে কিছু পাওয়ার জন্য দৃঢ় সংকল্প করতে হয়, যেটা বিজয়ের কাছে আছে। ও যে মেয়েটাকে বিয়ে করার কথা দিয়েছিল তার জন্য ও প্রাণও দিতে বড় ভয় পায়নি। দেবজার বিয়ে বিজয়ের সাথেই করানো উচিত এমন বলল। এই ফয়সালাটা সবাই স্বীকার করলো। বিজয়ের দেবজা বিয়ে করে সবাই মহুয়া ফিরে আসে। ভূমিও অনিচ্ছা সত্ত্বেও মন্ত্রজানা কাকির বাড়ি আসে। কি রে মেয়ে ভূমি, আমার উপরে আবার কি প্রয়োগ করবে? এবার কি আমার মৃত্যু তোমার হাতে? আমার মাকে মেরে থাকা তোমাকে কেমন ভাবে মারবো না? তোমার মাকে আমি মেরেছি, কে দেখেছে? পাতাল গ্রান্থ, বলো আমার মা মৃত্যুর কারণ কে? কারণ মন্ত্র কাকি, এটা তোমার মা ভুল বুঝেছিল, কিন্তু মন্ত্র কাকি মারেনি। তাহলে কে মারলো? আমার মার আত্মাকে যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আবু তোমার মাকে মেরেছে, সে অনেক সময় আগেই মরে গেছে। তোমার মায়ের আত্মা অগম্য লোকে আছে, সেই লোকে থাকা আত্মাকে কেউ পৃথিবীতে আনতে পারবে না। কিন্তু একটা উপায় আছে, আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার মায়ের আত্মা নিজের শেষ ইচ্ছা কি আর সে কেন মারা গেছে সে তোমাকে নিজে বলবে। তোমার রেহাইয়ের পেছনে আমার মায়ের কি হাত? পাতালের কাছে যে শক্তি আছে, কিছু শক্তি হলো অগম্য লোকের পরীরা। আমি তাদের মধ্যে একজন, আমি একটা পরী। আমাকে ছেড়ে দাও। তুমি যদি আমাকে জগতে ফিরে যেতে দাও তাহলে আমি তোমার মায়ের সঙ্গে কথা নিশ্চয় বলাবো। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে? পাতাল গ্রন্থ আমি তোমাকে মুক্তি দিচ্ছি, বিনিময়তে আমার মায়ের আত্মা দেখাও, এইটাই বলতে হবে। আগে বলে দিচ্ছি, তুমি তোমার মায়ের আত্মাকে শুধু একবারই দেখতে পাবে, সেটাও কিছুক্ষণের জন্য। ঠিক আছে বলে পাতাল গ্রন্থ যেমন বলেছিল তেমন করে বইটা হাত থেকে বাইরে বেরিয়ে যায়। গা গো গোরকা গাব্রকা ব্রা বো বোরকা বিকর কারকা যা জো জোরকা জাগ্রকা কারাকা মা মৃগম মৃত্যু মরণ কারকা। যেই মন্ত্র উচ্চারণ করা হলো, যক্ষিণী আগুন থেকে এসে উধাও হয়ে গেল। তক্ষুনি ভূমির মা বাসন্তী প্রকট হলো। আমি কাকিকে তোমার বাবার মৃত্যুর কারণ ভেবে চণ্ডের প্রয়োগ করেছি। জাদুটোনার শেষের দিন নবমীর দিন হওয়ার কারণে কাকির যে কাঠের পুতুলটা চণ্ডের মধ্যে প্রবেশ করে কাকিকে শেষ করার জন্য চেষ্টা করলো, কিন্তু বেতাল সিদ্ধি প্রাপ্ত কাকির ভিতরে ঢুকতে পারলো না, আর আমার ভিতর প্রবেশ করে গেল। কারণ জাদুটোনা আমিই করেছিলাম। যখন চণ্ড প্রেত শক্তি আমার ভিতরে প্রবেশ করলো, আমি অসহ্য ব্যথায় ছটপট করছিলাম। কাকি, আমার শরীর জ্বলছে, অসহ্য ব্যথা। আমি 9 ঘন্টা এই ব্যথা যদি ছটপট করে না মরতে পারি, কিছু করো কাকি। যমদগিন বেড়াল ভূতের সাহায্যে জ্বালাজ্যোতির সাথে ওখানে পৌঁছায়। মন্ত্রজানা কাকি যমদগিনের আনা জ্বালাজ্যোতিটাকে রঙ্গলিতে রেখে জাদুটোনাটা ভাঙতে চেষ্টা করেছিল, কিন্তু গাবরা জামানজু চন্দ্রকে উঠিয়ে দিয়ে যার উপরে জাদুটোনা করছো তাকে যদি তুমি কিছু না করতে পারো, যে চন্দ্রকে উঠিয়েছে তার উপরে আবহান করে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলে, তাকে আটকানো কারোর পক্ষে সম্ভব নয়। আমি কিছু করতে পারবো না। এতটুকু বলে বেতাল উধাও হয়ে যায়। আমি অসহ্য ব্যথায় চিৎকার করছিলাম, আমাকে মেরে ফেলো কাকি, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলো কাকি। অসহায় হয়ে গিয়ে
কাকি নিচে মন্ত্রদণ্ড দিয়ে আমাকে জ্বালিয়ে মেরে ফেলে। ছাইয়ের থেকে বাসন্তীর আত্মা বাইরে আসে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম কাকি। আমি যদি জীবিত হতাম আপনার সাথে লোকের ভালো করতাম। আমার শেষ ইচ্ছে আমার মেয়ে ভূমিকার বিয়ে আপনার ছেলের সাথে করিয়ে দেবেন। চন্ডা আমাকে অনন্ত গর্ভে মিলিয়ে দিয়েছে, আমার আত্মাটাকেও খেয়ে ফেলবে। আমি এমন অবশ্য লোকে যাচ্ছি যেখান থেকে আমি ফিরে আসতে পারবো না। যা কিছু ঘটেছিল সব জানায়। আমি মন্ত্র জানা কাকির কাছে এই অন্তিম ইচ্ছা প্রকট করেছিলাম যে ওনার ছেলের বিয়ে আমার মেয়ের সাথে হোক। এতটুকু বলে উধাও হয়ে যায়। এটা জানার পরে যে ওর মার শেষ ইচ্ছে কি ছিল, এতদিন ধরে যে ভুলগুলো করছিল সেগুলোর ক্ষমা চাওয়ার জন্য কাকির পা ধরে কাঁদল। যমদগিনের উপস্থিতিতে ভূমি আর লোকির বিয়ে করিয়ে দেয় মন্ত্র জানা কাকি। মায়াবী দর্পণে কর্তের বিরোধী পাতাল শক্তি আর বেতাল শক্তিকে বিয়ে করানোর সম্মান শুধু মন্ত্র কাকিকেই দেওয়া যেতে পারে।